নমস্কার বন্ধুরা, আপনি গড়িয়াহাটের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার দুই পাশে ফুটপাতে অসংখ্য কাপড়ের দোকান। আপনি একটা জিনিস লক্ষ্য করলেন যে রাস্তার বাঁ দিকের ফুটপাতে একটা টি শার্ট 100 টাকা দামে বিক্রি হচ্ছে। এইবার সেই একই রকম টি শার্ট, একই কোম্পানি, একই ব্র্যান্ড, একই সাইজ, ইংরেজিতে যাকে বলে আইডেন্টিক্যাল, রাস্তার ডান দিকের ফুটপাতে 110 টাকায় বিক্রি হচ্ছে। এইবার যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনার মাথাতে এখান থেকেই একটা আইডিয়া এসে যেতে পারে যে রাস্তার বাঁ দিকে কিনে ডান দিকে বিক্রি করব। তাহলে আমার প্রতি 100 টাকাতে 10 টাকা করে লাভ হয়ে যাবে। এইবার এই একই প্রিন্সিপালকে ফলো করে মিউচুয়াল ফান্ডের একটা ক্যাটাগরি, আর সেটাকে বলে আরবিট্রাজ মিউচুয়াল ফান্ড। আরবিট্রাজ মিউচুয়াল ফান্ড একটা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, মানে এর 65% বিভিন্ন কোম্পানির শেয়ারেতেই ইনভেস্ট হয়। কিন্তু নর্মাল ইকুইটি মিউচুয়াল ফান্ডের থেকে এর তফাৎটা কোথায়? তফাৎটা এটাই যে নর্মাল ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে আমরা কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করি, তারপর সেই শেয়ারটাকে হোল্ড করে রাখি, ওয়েট করে থাকি যে কখন সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে। যখন সেই কোম্পানির শেয়ারের দাম বাড়বে তখন আমি বিক্রি করব এবং প্রফিট করব। কিন্তু আরবিট্রাজ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমি শেয়ার কিনে ধরে রাখছি না, আমি ওয়েটও করছি না যে কখন এই শেয়ারের দাম বাড়বে, বরং আমি এখানে কি করছি, দুটো আলাদা আলাদা বাজারেতে একই কোম্পানির শেয়ার যখন ভিন্ন দামে বিক্রি হচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি। যে বাজার বা এক্সচেঞ্জেতে এটা কম দামে বিক্রি হচ্ছে সেটাতে আমি কিনছি এবং সাথে সাথেই অন্য একটা এক্সচেঞ্জে যেখানে এটা দাম বেশিতে বিক্রি হচ্ছে সেখানে বিক্রি করে দিচ্ছি। তো এখানে কিন্তু কাজটা হচ্ছে একদম সাইমালটেনিয়াসলি, মানে একেবারেই সঙ্গে সঙ্গে। মনে করুন 10:20 AM-এতে একটা বাজারে যে দামে বিক্রি হলো সঙ্গে সঙ্গে কিনলাম এবং সঙ্গে সঙ্গে ফ্র্যাকশন অফ সেকেন্ডেতে অন্য বাজারেতে বিক্রি করে দিলাম। তো এক্ষেত্রে আমি দামের যে পার্থক্য, সেই দামের পার্থক্যটাকে কাজে লাগিয়ে আমি প্রফিট করছি। তো এইখানেতে শেয়ার পিছু আপনার প্রফিট যে বিরাট হবে সেরকম না, কিন্তু যখন আপনি বিরাট ভলিউমেতে কিনবেন বা বিক্রি করবেন তখন কিন্তু আপনার বেশি কোয়ান্টিটি কেনা বেচা হলে আপনার লাভ হয়ে যাবে। এইবার আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে শেয়ার বাজারে তো এরকম আলাদা আলাদা বাজার আছে নাকি? অবশ্যই আছে। শেয়ার কেনা বেচার জন্য ভারতে দুটো বাজার বা এক্সচেঞ্জ আছে। একটাকে বলা হয় বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই, আর একটাকে বলা হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই। এবার অধিকাংশ বড় বড় কোম্পানির ক্ষেত্রে তাদের শেয়ার এই দুটো এক্সচেঞ্জেতেই লিস্ট অর্থাৎ কেনা বেচা হয়। এইবার মনে করুন কোনো একটা দিন কোনো একটা নির্দিষ্ট সময়তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বিএসইতে 2940 টাকা পার শেয়ারে বিক্রি হচ্ছে। এবার সেই একই সময়তে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসইতে 2942 টাকায় বিক্রি হচ্ছে। এইবার যারা আরবিট্রাজ ফান্ডের ম্যানেজার তারা এই জিনিসটা লক্ষ্য করলেন এবং তারা কি করলেন যে বিএসইতে কিছু শেয়ার কিনলেন, এবার সেই একই শেয়ার এনএসইতে বিক্রি করে দিলেন। তাহলে কি হলো যে আপনার প্রতি শেয়ার পিছু 2 টাকা করে লাভ হয়ে গেল। এবং এই যে লাভটা হলো সেটা কিন্তু কোনো রিস্ক ছাড়াই। রিস্ক এই জন্যই নেই বলছি কারণ এক্ষেত্রে কিন্তু আমি হোল্ড করে থাকছি না, আমি কিন্তু ওয়েট করছি না, কারণ ওয়েট করলে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারটা কমতে অথবা বাড়তে পারে। এক্ষেত্রে কিন্তু মার্কেট ভোলাটিলিটিটাকে আমরা ইউজ করছি না, আমি যেটা ইউজ করছি প্রাইস ডিফারেন্সটাকে। সেম সময়ে কিনলাম, সেম সময়ে বিক্রি করে দিলাম, সুতরাং আপনার কোনো লস হয়ে যাওয়ার ভয় নেই, বরং এই যে ডিফারেন্সিয়াল প্রফিট সেটা আপনি পেয়ে গেলেন। এইবার আপনাকে যে উদাহরণটা দিলাম এটা হলো দুটো আলাদা বাজার অর্থাৎ দুটো আলাদা এক্সচেঞ্জেতে এর প্রাইস ডিফারেন্স। ঠিক তেমনিভাবে শেয়ার মার্কেটে যখন আমরা কেনাবেচা করি তখন কন্ট্রাক্টেরও বিভিন্ন টাইপ আছে। যেমন ধরুন একটাকে বললাম আমি ক্যাশ মার্কেট, আর একটাকে বললাম ফিউচার মার্কেট। ক্যাশ মার্কেট মানে কি, মানে আমি এখনই আপনার সাথে ডিলিংস করলাম এবং সঙ্গে সঙ্গে এটা কিনে নিলাম। আর ফিউচার মার্কেট মানে কি, ফিউচার মার্কেট মানে হচ্ছে যে আমি ফিউচারের জন্য একটা কন্ট্রাক্ট করলাম। আজকেই আমরা কন্ট্রাক্টটা করলাম যে একটা নির্দিষ্ট দিন পরে, আজ থেকে 2 দিন 5 দিন পরে আমার এই কন্ট্রাক্টটা এক্সিকিউট হবে, কিন্তু সেটা আজকেই আমরা ঠিক করে নিলাম দরদামটা। তো এটাকে বলা হয় ফিউচার মার্কেট। এইবার এই যে শেয়ারের কথা বললাম, এই শেয়ারেরও ক্যাশ মার্কেটের দাম একরকম হয়, ফিউচার মার্কেটের দাম আরেক রকম হয়। এইবার মনে করুন যে আজকের দিনেতে ক্যাশ মার্কেটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম হচ্ছে 2940 টাকা। তো এটা আমি ক্যাশ মার্কেটে কিনে নিলাম। এইবার ফিউচার মার্কেটেতে আমি একটা ফিউচার এগ্রিমেন্ট করলাম, সেটা কি যে আমি 2941 টাকায় আমি একটা ফিউচার কন্ট্রাক্ট করলাম। যে কন্ট্রাক্টটা আজকে করে নিলাম কিন্তু এক্সিকিউট হবে পরে, হয়তো আজ থেকে 5 দিন বা 10 দিন পরে সেটা এক্সিকিউট হবে। এইবার এক্ষেত্রে কি হলো যে আমি যে ফিউচার কন্ট্রাক্টটা করলাম, সময় যখন পেরিয়ে যাবে আস্তে আস্তে টাইম পাস করবে এবং আবার সেই ফিউচারের সময়টা এসে যাবে,
এবার আমি যে কন্ট্রাক্টটা করেছিলাম ফিউচারের জন্য সেটা এক্সিকিউট হয়ে যাবে। তো যখনই এক্সিকিউট হয়ে যাবে তখন আমার শেয়ার পিছু লাভ হয়ে যাবে 2940 টাকায় ক্যাশে কিনে ফিউচার কন্ট্রাক্টেতে আমি এটা 2961 টাকায় বিক্রি করলাম। তাহলে কি হলো, প্রতি শেয়ার পিছু আমার 21 টাকা করে লাভ হলো। তো এখানেও আমি ওই প্রাইস ডিফারেন্সটাকেই ইউজ করলাম। এবার এই যে আরবিট্রেজ ফান্ড, এখানেতে 65% এরকম ইকুইটি প্রোডাক্টেতে ইনভেস্ট হবে, মিনিমাম 65% হতেই হবে, নাহলে কি হবে, নাহলে এটাকে আমি আর ইকুইটি প্রোডাক্ট বলবো না বা ইকুইটি মিউচুয়াল ফান্ড বলতে পারবো না। তো ইকুইটি মিউচুয়াল ফান্ড এই যে স্ট্যাটাস বা ক্যাটাগরিটা মেনটেন করার জন্য একে মিনিমাম 65% ওই ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করতেই হবে। এবার বাকি যে 35% সেটা এরা ডেট প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্টেতে ইনভেস্ট করতে পারে। এইবার প্রশ্ন হলো যে আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্টেজগুলো তাহলে কী কী আসছে। প্রথম যে অ্যাডভান্টেজ সেটা হলো লো রিস্ক। এবার আপনি ভাবছেন যে এটা তো ইকুইটি মিউচুয়াল ফান্ড, তাহলে আমি লো রিস্ক কথাটা কেন বলছি এই কারণেই যে এই মিউচুয়াল ফান্ডে যদিও আমি ইকুইটিতে ইনভেস্ট করছি, যেহেতু আমি ইকুইটিতে ইনভেস্ট করে সেটাকে হোল্ড করছি না, সুতরাং আমার শেয়ার মার্কেটের যে প্রাইস ভলাটিলিটি সেটা কিন্তু আমাকে অ্যাফেক্ট করছে না। আমি শুধুমাত্র বিভিন্ন এক্সচেঞ্জে এদের যে শেয়ার প্রাইসের ডিফারেন্স আছে সেটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু প্রফিট গেইন করছি। তাছাড়াও এই যে ফান্ড, এই ফান্ডে তো আমি বললাম যে মিনিমাম 65% ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট হবে, বাকি আরও 35% থেকে যাচ্ছে যেটা কিনা এরা ডেট প্রোডাক্টে ইনভেস্ট করে। ডেট প্রোডাক্ট মানে বুঝতেই পারছেন বিভিন্ন বন্ড বা এইসব জায়গাতে ইনভেস্ট করে, সেটাও খুব সেফ। তো সুতরাং দেখা যাচ্ছে যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার রিস্কটা তুলনামূলকভাবে অনেকটাই কম। এরপরে এই মিউচুয়াল ফান্ডের দ্বিতীয় অ্যাডভান্টেজটা কি আছে, সেটা হলো যে ভোলাটাইল মার্কেটে কিন্তু এটা ভালো রিটার্ন দেয়। ভোলাটাইল মার্কেটেতে ভালো রিটার্ন কেন পাওয়া যায়, কারণ মার্কেট যত ভোলাটাইল হয় তত কি হয় যে ক্যাশ মার্কেট আর ফিউচার মার্কেট এই দুটোতে প্রাইসের ডিফারেন্সটা বেশি হয়। আর আপনাকে আমি বলেইছি যে এই মিউচুয়াল ফান্ড ক্যাশ মার্কেট আর ফিউচার মার্কেটের যে ডিফারেন্স এটাকে কাজে লাগিয়ে তারা প্রফিট জেনারেট করে। তো সেই কারণের জন্যই ভোলাটাইল মার্কেটে কিন্তু এদের কাছে অ্যাম্পেল অপরচুনিটি থাকে যে এই ডিফারেন্সটাকে কাজে লাগায় এবং সেখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। 3 নম্বর যে অ্যাডভান্টেজ সেটা কি, সেটা হলো এর ফেভারেবল ট্যাক্স ট্রিটমেন্ট। এই যে আরবিট্রেজ মিউচুয়াল ফান্ড আছে এর ট্যাক্স ট্রিটমেন্টটা কেমন হয়, এটাতে ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতোই ট্যাক্স ট্রিটমেন্ট হয়। তো সেই কারণের জন্যই ইকুইটি মিউচুয়াল ফান্ডের যে ট্যাক্সের অ্যাডভান্টেজ সেটা পাওয়া যায়, আবার ডেট মিউচুয়াল ফান্ডের যে স্টেবল রিটার্ন সেটাও পাওয়া যায়। ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আগে একটা সুবিধে ছিল যে এইখানেতে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যেত। এইবার 1 এপ্রিল থেকে ডেট মিউচুয়াল ফান্ডের যে ইন্ডেক্সেশন বেনিফিট ছিল সেটা তুলে দিয়েছে। আর সেই কারণের জন্য যারা ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেন এই ইন্ডেক্সেশন বেনিফিটটা পাওয়ার জন্য তারা কিন্তু আর ডেট মিউচুয়াল ফান্ডের প্রতি অতটা ইন্টারেস্টেড ফিল করছেন না। তো তাদের কাছে একটা অপশন হতে পারে আরবিট্রেজ মিউচুয়াল ফান্ড, কারণ আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার রিটার্নটাও স্টেবল থাকবে, আবার তার যে ট্যাক্স স্ট্রাকচার সেটাও ইকুইটি মিউচুয়াল ফান্ডের মতো হয়। এবার ইকুইটি মিউচুয়াল ফান্ডের ট্যাক্স ট্রিটমেন্টটা কীরকম হয়, ট্যাক্স ট্রিটমেন্টটা এইরকম, যদি আপনি 1 বছরের আগে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট বিক্রি করেন তাহলে আপনাকে 15% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি আপনি 1 বছরের পরে মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করেন সেক্ষেত্রে 1 লাখ টাকার প্রফিটের উপর আপনাকে কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না। এবার তারপরে 1 লাখ টাকার বেশি যদি প্রফিট হয় তখন আপনার এক্সেস প্রফিটের উপর 10% ট্যাক্স দিতে হবে। তো এই যে বেনিফিটটা শুধুমাত্র ইকুইটি মিউচুয়াল ফান্ডেই পাওয়া যায়, ডেট মিউচুয়াল ফান্ডে পাওয়া যাচ্ছে না। তো ইকুইটি মিউচুয়াল ফান্ডে এই বেনিফিটটা পাওয়া গেল, আবার ডেট মিউচুয়াল ফান্ডের মতো রিটার্নও পাওয়া গেল। তো সেইটা একটা ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনার আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডেতে। এইবার আপনি জানতে চাইবেন যে সেরা আরবিট্রেজ মিউচুয়াল ফান্ড স্কিম তাহলে কোনগুলো। এইবার আপনাকে আমি পাস্ট রিটার্নের উপর বেস করে কতগুলো আরবিট্রেজ মিউচুয়াল ফান্ড শো করছি, আপনাকে আমি পুরো লিস্টটা শো করছি, আপনি দেখে নিন। এক্ষেত্রে আপনি বিভিন্ন টেনিওরে আরবিট্রেজ মিউচুয়াল ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে, এদের ক্রিসিল র্যাঙ্কিং কেমন আছে, এগুলো সব শো করছি। এবার যেগুলোকে আমি ইয়েলো হাইলাইট করেছি সেগুলোর উপর আপনি নজর দিতে পারেন, কারণ এই স্কিমগুলো কি হচ্ছে অন্যান্য যেসব স্কিমগুলো আছে তাদের তুলনায় দেখবেন কম্পারেটিভলি কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিয়েছে। সেগুলো কোনগুলো, এডেলওয়াইজ আরবিট্রেজ ফান্ড, টাটা আরবিট্রেজ ফান্ড, কোটাক ইকুইটি আরবিট্রেজ ফান্ড আর ইনভেস্কো ইন্ডিয়া আরবিট্রেজ ফান্ড। এগুলোকে আমার মনে হলো যে এদের অন্যান্য কম্পিটিটারের থেকে একটু হলেও বেটার রিটার্ন দিয়েছে। এবার একটা কথা কিন্তু পরিষ্কার বলে দিই যে এগুলো সবই কিন্তু পাস্ট ডেটাতে এগুলো কনসিস্টেন্টলি পারফর্ম ভালো করেছে এইটুকুই বলা যেতে পারে। ভবিষ্যতে করবে এগুলোই ভালো পারফরমেন্স এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, সেটা দেখেই আপনি ইনভেস্ট করবেন। এইবার যদি আপনি আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডের রিটার্নটা দেখেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে মোটামুটি 1 বছরের যদি 10 ইয়ার হয় 8% থেকে ওই 8.34%, 2 বছরের টেনিওরে ওই 6.5 থেকে 7%-এর মতো রিটার্ন দিয়েছে।
এবার অনেকের মনে এই প্রশ্নটা আসবে, যদি 1 বছরে 8% রিটার্ন দিয়েছে, 2 বছরে 7% রিটার্ন দিয়েছে, তো এইরকম রিটার্ন তো আমি ফিক্সড ডিপোজিটেতেই পেতে পারি, তাহলে ফিক্সড ডিপোজিট ছেড়ে আমি আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব কেন, বা কখনই আমি আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করব? তো আপনার প্রশ্নের উত্তরে বলি যে কিছু কিছু ক্ষেত্রে অনেকের জন্য আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডটা কিন্তু ফিক্সড ডিপোজিটের থেকে বেটার অপশন হতে পারে। কাদের জন্য? বিশেষ করে যাদের ইনকামটা ট্যাক্সেবল। মনে করুন আমার ইনকাম ট্যাক্সেবল এবং আমি 20% ট্যাক্স স্ল্যাবে পড়ি। এইবার যখন আমি একটা শর্ট টার্মে ইনভেস্ট করব, ধরুন আমি 1 থেকে 2 বছরে এই টেনিওরেতে ইনভেস্ট করব, এবং আমি চাই যে মোটামুটি একটা স্টেবল গ্যারান্টেড রিটার্ন আসুক, তাহলে আমার জন্য কোন কোন অপশান থাকছে? একটা হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট, একটা হলো ডেট মিউচুয়াল ফান্ড, আর একটা আমি ধরলাম আরবিট্রেজ ফান্ড। এই 3টে নিলাম। এবার দেখা যাক কোথায় কি অসুবিধাটা হচ্ছে। প্রথম মনে করি ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করলাম। ফিক্সড ডিপোজিটে মনে করুন 1 বছরে আমাকে 7% রেট দিয়েছে, ভেরি গুড। এইবার ফিক্সড ডিপোজিট থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যায়, সেই ইন্টারেস্টটা কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। আমার 20% যদি ট্যাক্স স্ল্যাব হয়, তাহলে 7% ইন্টারেস্টের উপরেতে তার 20%, দ্যাট মিনস 1.4% আমাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। তাহলে আমার নেট ইন্টারেস্ট কত হলো? 7% থেকে 1.4% যদি বাদ দিয়ে দিই, কত আছে? 5.6% আমি নেট কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে পেলাম। এবার মনে করুন আমি যদি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। আগে ডেট মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্সেশন বেনিফিট ছিল, এখন তো নেই। এখন ডেট মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিটের মতোই হয়ে গেছে, অর্থাৎ ডেট মিউচুয়াল ফান্ড থেকে আপনার যে প্রফিটটা আসছে সেটাও একদম ফিক্সড ডিপোজিটের মতোই আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং সেই অনুসারে আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার মনে করলাম ওই ডেট মিউচুয়াল ফান্ড থেকেও 7% ইন্টারেস্ট এলো, এক্ষেত্রেও তাহলে সেম হিসেব, 1.4% ট্যাক্স দিয়ে দাও, 5.6% আপনার নেট রিটার্ন, এখানেও সেম হলো। এবার মনে করি আমি আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, এখানে তো 7% ইন্টারেস্ট দিয়েছে, কিন্তু এখানে ট্যাক্সের হিসেবটা আলাদা। এইবার যদি আমি আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডকে 1 বছরের আগে রিডিম করে দিই, অর্থাৎ 1 বছরের আগে বিক্রি করে দিই, তাহলে আমার যে রিটার্নটা আসবে তার 15% আমাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। তো আমি সেটাকে এড়িয়ে যাব। আমি কি করব, যে 1 বছর জাস্ট পেরিয়ে যাওয়ার পরে বিক্রি করব। ধরুন 1 বছরের একটুখানি পরে যদি বিক্রি করি এবং আমার যদি 7% ইন্টারেস্ট আসে, তাহলে কি হচ্ছে? তাহলে আরবিট্রেজ ফান্ডের ক্ষেত্রে আমার লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের রুলটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আর লং টার্ম ক্যাপিটাল গেন রুল বলছে যদি আমি 1 লাখ টাকা পর্যন্ত প্রফিট করি, কোনো ট্যাক্সই দিতে হবে না। তাহলে কি হচ্ছে? এক্ষেত্রে আমি পুরো যে রিটার্ন সেটা আমি নিজে পেলাম, ট্যাক্স দিয়ে দিতে হলো না। তো এইটা একটা বড় অ্যাডভান্টেজ। এইবার আপনার কন্ডিশনটাও যদি এরকম হয় যে আপনার ইনকাম অলরেডি ট্যাক্সেবল, আবার এমনও হতে পারে যে আপনার ইনকামটা ট্যাক্সেবল লিমিটের একদম ঘাড়ের কাছে আছে, মানে এরপর কিছু পরিমাণ টাকা যদি আপনার এক্সট্রা ইনকাম হয়ে যায়, আপনি ট্যাক্সের আন্ডারে পড়ে যাবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য এই আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডটা সুবিধাজনক হবে। এইবার আরবিট্রেজ মিউচুয়াল ফান্ডের মতোই আরেকটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি আছে যেটাকে বলা হয় মাল্টি অ্যাসেট ফান্ড। সেই ফান্ডেও আপনার রিটার্নটা বেশ ভালো স্টেবল থাকে এবং সেখান থেকেও আপনার এই ট্যাক্স বেনিফিটগুলো পাওয়া যায়। আপনি কি জানতে চান মাল্টি অ্যাসেট ফান্ড সম্বন্ধে? সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।